উজানের কণ্ঠ ছিল দৃঢ়, চোখে ছিল রাগের আগুন। তার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হিয়া। মুখ দিয়ে বের হচ্ছে একটাই আওয়াজ, আমি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করব না উজান। আমি পারবো না আমাদের বাচ্চাটাকে নষ্ট করতে। কয় মাস? আমি কিছু জিজ্ঞেস করছি হিয়া? অ্যাঁ, 1 মাস 20 দিনের মতো। একদম মিথ্যে কথা বলবে না, আমি সত্যিটা শুনতে চাই। 3 মাসের মতো। ম্যাম বলেছে এটা? হুম। উজান একটা দীর্ঘশ্বাস টানে, নিজের মধ্যে কি একটা চিন্তা করে উঠে দাঁড়ায়। যাও তৈরি হয়ে এসো, আমরা এখন সিনহা ম্যামের চেম্বারে যাব। কি হলো, যাও। ম্যামের চেম্বারে কেন যাব আমরা? না, আমি কোথাও যাব না। আমি আমি আমাদের এই বাচ্চাটাকে অ্যাবর্শন করব না। উজান প্লিজ। আমি যা বলছি তুমি তাই শুনতে বাধ্য। না, তুমি কেন বুঝতে চাইছো না? সময় নেই আর। কি করে নষ্ট হবে বাচ্চাটা? দরকার হলে ডিএনএসসি করা হবে, তাও আমি কিছুতেই এটাকে সমর্থন করব না। উজানের মুখ থেকে এই ডিএনসি শব্দটা শুনে হিয়া পুরো থরথর করে কাঁপতে থাকে। উজান কি করে এতটা পাষাণের মতো কথা বলতে পারছে? উজান কি ডক্টর নাকি অন্য কিছু? হিয়া এবার চিৎকার দিয়ে ওঠে। আর যাই হোক, সে কিছুতেই তার বাচ্চার সাথে কোনো কাটাছেড়া করবে না, কখনোই না। হিয়ার কান্নামাখা চিৎকার শুনে সবাই রুমের বাইরে এসে জড়ো হয়। তুমি কি পাগল হয়ে গেছো হিয়ানের বাবা? আমাকে তুমি কি করতে বলছো? কোনো হুঁশ আছে তোমার? তুমি না একজন ডক্টর? তুমি কি করে? ওটা তো তোমারও বাচ্চা। তুমি কি চাচ্ছ হিয়া যে এই বাচ্চাটাকে আনতে গিয়ে হিয়ান অনাথ হয়ে সারাটা জীবন পার করুক? তা কেন হতে যাবে? তুমি যদি আগে থেকেই ধরে নাও যে আমি ডেলিভারি করাতে গিয়ে আর ওটি থেকে ফিরবো না, তাহলে কিভাবে হবে? তাই তুমি হয়তো সেই সব দিনের কথা ভুলে গেছো। আমি ভুলতে পারিনি, টানা একটা বছর আমি রাতের বেলা আমার দু চোখের পাতা এক করতে পারিনি। হিয়া বোঝে উজানকে বোঝানো তার পক্ষে অসম্ভব। কাঁদতে কাঁদতে এবার অজরে কেঁদে ওঠে হিয়া। কিন্তু হিয়ার এই কান্নাতেও যে উজানের মন করবে না, তা হিয়া কেন, বাড়ির সবাই বুঝে গেছে। এবার আর এরকম কিছু হবে না, বিশ্বাস করো আমায়। আমি এত কথা শুনতে চাই না, তোমাকে আমি তৈরি হয়ে আসতে বললাম, তুমি যাও। না উজান, আমি বাচ্চাটাকে নষ্ট করব না। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে এই পাপ করতে বলো না। পাপ হলে তাই হবে। তুমি একবারও এটা ভাবতে চাচ্ছ না যে তুমি না থাকলে হিয়ানের কি হবে? নিজে তো বলতে ছোটবেলায় তোমার মা বাবা আপনজন বলতে কেউই ছিল না। পিসির কাছে একবেলা খেয়ে না খেয়ে মানুষ, তাহলে আমার মেয়ের কষ্টটা তো আমার চাইতে তোমার বেশি উপলব্ধি করার কথা। আমার পরিস্থিতি আর এই পরিস্থিতি তো আলাদা, তাই না বলো? আমি আমি না হয় ছোট, তো কারো ভালোবাসা পাইনি, কিন্তু হিয়ানের জন্য তো তুমি আছো, মা আছে, বাড়ির সবাই আছে। আমার কিছু হয়ে গেলেও তো হিয়ান আর। জাস্ট কিপ ইওর মাউথ শাট। সবার তো ব্যবস্থা করে দিলে, আমার ভালো থাকা সেটারও কথা বলো। বুঝান, তুমি একটু বোঝো, কিচ্ছু হবে না আমার। এবার এবার আমি একদম সুস্থ থাকবো। তুমি সুস্থ থাকো আর অসুস্থ, আমি এখন যা বলছি তুমি তাই করবে। আমি আর কোনো কষ্ট চাই না, না তোমার, না আমার, না হিয়ানের। হিয়া অঝরে কাঁদতে কাঁদতে এবার হেঁচকি উঠিয়ে দেয়। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা হিয়ান তার বাবাকে দেখা মাত্রই কান্না শুরু করে দেয়, বাবার কোলে আসবে বলে। কিন্তু বাসবী হিয়ানকে নিয়ে রুমে আসার সাহসটাও জোটাতে পারে না। পাবলোকে বলে অনেক কষ্টে হিয়ানকে বাইরে ঘুরতে পাঠিয়ে দিল বাসবী। ঠাম্মিকে গিয়ে বলল সব ঘটনা, আর বলল কি একটু উজানকে বোঝাতে। ঠাম্মি রুমে আসলো, এসে হিয়াকে আগলে ধরতে হিয়া আরও জোরে কেঁদে উঠল। কিছুক্ষণ পর বাসবী এসে উজানের সামনে দাঁড়িয়ে বোঝাতে চেষ্টা করলো যে হিয়া যা চাচ্ছে হোক, না হয় সেটা। কিন্তু উজান তো উজানি, সে কি কারো কথা শোনার মানুষ? তুমি একটু ওকে বলো না ঠাম্মি, এবার না চাইতেও সবটা হয়েছে, সেটা কি এমনি এমনি? নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। আচ্ছা তুই চুপ কর, কোনো অ্যাবর্শন হবে না, আমি বলছি তো। উজান শোন না। প্লিজ ঠাম্মি, আমি চাই না তুমি, মা বা বাড়ির কেউ এ ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করো। এটা আমাদের ম্যাটার, আমার ম্যাটার, হিয়ারও না। তাই আমি যা বলবো তাই হবে। কি জন্য এটা শুধু তোর একার বিষয় রাজা? হিয়া বাচ্চা মা, ও যা চাইবে তাই হবে। তাই তোমাদের কাউকে সিনহা ম্যামকে ডেকে বলেনি যে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে হিয়া মারা যেতে পারে? কথাটা আমাকে বলেছিল। আমি যে শেষের 3টে মাস কীভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। তাই আর কোনো বাচ্চা আমি চাই না, আর এটা আমার ফাইনাল ডিসিশন। না, কোনো ফাইনাল ডিসিশন না তোমার। বাচ্চাটা আমারও, তাই আমি যা চাইবো তুমিও সেটাই শুনতে বাধ্য। আমি বলো ওকে, কেন এমন করছে? ছেলে মানুষে কেন করছে? আমি আমার 4টে বাচ্চাকে নষ্ট হতে দেখেছি। আমি আর পারবো না কোনো বাচ্চাকে হারাতে। চুপ, আর কাঁদে না।
আমি উজানকে বা কি বলি বলতো? আমরা তো নিজেই তোর অবস্থাটা দেখেছি ওই মুহূর্তে। একটু এদিক ওদিক হলেই তোকে হারাতে হতো। এই জন্যই তো উজান। এবার আর সেরকম কিছু হবে না ঠাম্মি, তোমরা সবাই শুধু শুধু ভয় পাচ্ছ। মা, বোঝাও না তোমার ছেলেকে। রাজা একটু শান্ত হ। হিয়া কি বলতে চাইছে একটু শোন। বাচ্চা নষ্ট করা কি ঠিক দেখায় বল? ঠিক আছে, নিতে দাও তোমরা বাচ্চা। এরপর হিয়ার কিছু একটা হয়ে গেলে তার দায় নিতে পারবা তো তোমরা? হিয়ানকে বলতে পারবা সে তার মাকে হারানোর জন্য তোমরা বাড়ির সবাই দায়ী ছিলে? বাসবি আর ঠাম্মি কার যুক্তিতে কাকে কি বোঝাবে বুঝতে পারে না। উজানের দিক থেকে দেখলে উজানের যুক্তিটা কোনো দিক দিয়ে না মানার মতো না। উল্টো দিক দিয়ে হিয়ার দিকে দেখলে কোনো মায় চাইবে না তার বাচ্চাকে এইভাবে নষ্ট করতে। কার পক্ষ নিয়ে কথা বলা উচিত কারো মাথায় ঢুকছে না এই মুহূর্তে। আরও অনেকক্ষণ চলে এই গৃহযুদ্ধ। উজান এই বাচ্চাটাকে কিছুতেই নেবে না। আর এদিকে হিয়াও কিছুতেই উজানের সাথে অ্যাবর্শন করতে যাবে না। তুমি যাবে না আমার সাথে? না না না, আমি যাব না। আমি করব না বাচ্চাটাকে নষ্ট। তুমি বুঝতে পারছো না কেন? আমি করব না, কিচ্ছু করব না। আমি তোমার কোনো সব কথা শুনি না, কিন্তু এইবার শুনবো না আমি। আমার এই কথাটা শুনতে তুমি বাধ্য এখন। আমার যা হবে হবে। আমি না থাকলে তোমরা সবাই দেখে রাখবে আমার বাচ্চাকে। পারবে না দেখে রাখতে বলো? তুমি একটা খুবই স্বার্থপর মেয়ে, জাস্ট নিজের দিকটাই দেখছো, আমার কথা একবারও ভাবতে চাচ্ছ না তুমি। তা না উজান, কেন তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ? প্লিজ একটু আমার কথাটা বোঝো। তুমি আমার সাথে এখন যাবা কি না? না না। না। উজান একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়। মা, আমি চেম্বারে যাচ্ছি, আমার ওটি আছে, দয়া করে হিয়াকে নিয়ে সন্ধ্যার দিকে টিউলিপে এসো তুমি। রাজা কোথায় যাচ্ছিস শুনে যা। উজান, এই ছেলে। উজান রাগে গটগট করে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ডাইনিংয়ে নামতে থাকে। উজানের পেছনে হিয়া এসে গলা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে যে সে এই বাচ্চাটা নষ্ট করবে না, যাবে না সে সিনহা ম্যামের চেম্বার। আমার বাচ্চা আমি নষ্ট করবো না, বুঝছো তুমি? আমি যাব না তোমার চেম্বারে, আমি যাব না সিনহা ম্যামের কাছে। করবো না আমি আমার বাচ্চাকে নষ্ট। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি উজান? হিয়া কোনো কথা কানে না তুলে উজান ওর নিজের চেম্বারের উদ্দেশ্যে রওনা দেয়। চেম্বারে গিয়ে পরপর দুটো ওটিও শেষ করে ফেলে সে। রাত তখন 8টার কাছাকাছি। উজান বাসুবিকে বলেছিল হিয়াকে নিয়ে সন্ধ্যায় টিউলিপে আসতে। বাসুবি আসেনি। আসবে কি করে? হিয়া আসতে চাইলে না সে হিয়াকে নিয়ে আসবে? উজান কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে, কিন্তু হিয়ার একটাই কথা, সে শুনতে পারে যে সে যাবে না, সে এই বাচ্চাটাকে কিছুতেই নষ্ট করবে না। উজান বলে ঠিক আছে, তাহলে হিয়ার কথাই হোক, কিন্তু সে আর বাড়ি ফিরবে না। হিয়ানকে দেখতে মন চাইলে বাড়ির কাউকে দিয়ে হিয়ানকে ডেকে নিয়ে এসে নিজের কাছে রাখবে, কিন্তু কিছুতেই হিয়ার সাথে আর কোনো যোগাযোগ সে করবে না। হিয়া টিউলিপ যায় না, এদিকে উজানও বাড়ি আসে না। টানা 5 দিন ধরে চলে এই কাহিনী। উজানের এক কথা, সে বাচ্চা নষ্ট করবে, কিন্তু কিছুতেই হিয়াকে হারাতে পারবে না। এদিকে হিয়ারও এক কথা, সে মরে গেলে যাবে, কিন্তু বাচ্চাটাকে সে কিছুতেই মেরে ফেলবে না। বাড়ির সবাই এখনকার পক্ষ নেবে, কাকে কি উপদেশ দেবে, কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সবার মাথায় হাত। সবাই তো জানে উজানকে তার জায়গা থেকে নড়ানো মুশকিল, তাই সবাই হিয়াকেই রাজি করাতে থাকে যে বাচ্চাটা অ্যাবর্শন করা হোক। মা, আমি তোকে কি সিদ্ধান্ত দেই বলতো? কি করে বলি এই পাপ কাজটা করতে? কিন্তু কিন্তু কিছুই না মা, তোমরা বাড়ির সবাই অহেতুক ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না আমার। তুই কি করে বলতে পারিস যে তোর কিছু হবে না হিয়া? ভুলে গেলি সেই সব দিনগুলার কথা? কম কিছু তো সহ্য করিসনি মা তুই। সহ্য করেছি বলে তার স্বাদটাও তো এখন পরিপূর্ণভাবে পাচ্ছি, তাই না বলো মা? উজান কেন বুঝতে চাইছে না? ওই মুহূর্তে যদি আমি অতটুকু সহ্য না করতাম তাহলে কি হিয়ানকে পেতাম এত স্বাদ করে? বলো, তুমিই বলো। আচ্ছা হিয়া মা, শোন, ধর যদি সৃষ্টিকর্তা না করুক এবার যদি কিছু একটা হয়ে যায়, তখন হিয়ান তার কথা ভাব। মা ছাড়া কি হবে ওর? ধর এই বাচ্চাটাও যদি তখন আসে, দুটো বাচ্চা উজান কি করে একা সামলাবে? কেন, তোমরা আছো, তোমরা দেখবে। আর উজানকে দেখবে, তুই না থাকলে পাগল হয়ে যাবে না আমার ছেলেটা? আমার কিছু হবে না মা, তোমরা সবাই আগেই কেন এইসব ভেবে বসে আছো? আমি ঠিক সুস্থ থাকবো, এবার দেখো। হিয়া কারো যুক্তি শুনতে চায় না।
এই সময় কারো যুক্তি শোনার মুহূর্তে সে নেই। বাসবী ঠাম্মি সহ বাড়ির সবাই দিশেহারা হয়ে যায়। কী করবে তারা এখন? অনেক অনেক কষ্টে হিয়াকে বুঝিয়ে রাজি করানো হয় অ্যাবর্শনের জন্য। হিয়াকে সাথে নিয়ে টিউলিপে আসে বাসবী। এসেই ঢুকে যায় সিনহা ম্যামের চেম্বারে, যেখানে উজান আগে থেকে বলে সব ঠিক করে রেখেছিল। চেম্বারে এসে বেডের উপর পাথরের মতন বসে আছে হিয়া। চোখ দিয়ে তার অঝরে পানি ঝরছে। শেষ অবধি উজানকে এত রিকোয়েস্ট করেও সে রাজি করাতে পারল না। এতই কঠিন কি উজান? নিজের বাকি কাজগুলো মিটিয়ে নিয়ে ম্যামের চেম্বারে আসে উজান। আজ 5 দিন পেরিয়ে 6 দিনের মাথায় মুখোমুখি হচ্ছে দুজন। উজান হিয়ার দিকে একবার চোখ বুলে নিয়ে সিনহা ম্যামের সাথে কথা বলতে শুরু করে। হিয়া যে অঝরে কেঁদে যাচ্ছে এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সিনহা ম্যাম আরেকবার জিজ্ঞেস করে, উজান কি সত্যি সত্যি এই বাচ্চাটাকে আর চায় না? উজান বলে হ্যাঁ, সে চায় না তার কাছে হিয়ায় আগে, তারপর বাদবাকি সব কিছু। ম্যাম বলে ঠিক আছে। তিনি উজানকে বাইরে যেতে রিকোয়েস্ট করে। উজান যাবার আগে হিয়া ঝট করে উজানের হাতটা ধরিয়ে থামিয়ে দেয়। উজান হিয়ার দিকে তাকিয়ে ওঠে। হিয়ার চোখের ভাষায় স্পষ্ট যে সে কি বলতে চাইছে, কিন্তু উজান সে ভাষা পড়তে পেয়েও যেন না বোঝার ভান করে নিজের হাত থেকে হিয়ার হাতটা ছাড়িয়ে নেয়। বেরিয়ে আসে রুম থেকে। এদিকে মিরাদি থেকে যায় ম্যামের সাথে। হিয়া বুঝে যায় আর কোনো উপায় নেই। শেষমেশ তাকে হারাতেই হলো আজ সবটা। কিন্তু সিনহা ম্যামের বিশ্বাস ছিল উজান এই কাজ কখনো করবে না। একজন ডক্টর হিসেবে তো নয়। উজান আসবে, ঠিক একটু পরে সে ম্যামকে থামিয়ে দেবে, বলবে ম্যাম বাদ দিন, আমি চাই না বাচ্চাটা নষ্ট করতে। ম্যাম তাই শুধু সময়ের অপেক্ষাতে ছিল, আর ম্যামের বিশ্বাসটায় জয়ী হয়। 2-3 মিনিটের মাথায় উজান দরজাটা একটানে খুলে রুমে আসে। ম্যামের হাতটাকে থামিয়ে দেয়। উজানকে দেখা মাত্র হিয়া উঠে বসে। মুখে তার দেখা মেলে একটা অন্যরকম প্রশান্তির ছবি। আমি জানতাম তুমি ঠিক আসবে। এই কাজ তুমি কখনো করতে পারো না, কি তাই তো? হুম। কান্নারত মুখটা নিমেষেই আনন্দে ভরে আসে হিয়ার। উজানের মন গলেছে, গলে একদম আইসক্রিম হয়ে গেছে। এখন আর হিয়াকে পাইকে। 2 হাতে টপটপ গাল মুছে নেয় হিয়া। মুখে আঁকে এক বিরাট হাসি। হিয়ার হাসি থেকে ম্যাম থেকে শুরু করে মিরাদি অবধি হেসে ওঠে। তুরুত করে বেড থেকে নেমে যায় হিয়া। না, এই অসহ্যকর বেডটায় আর 1 সেকেন্ডও বসে থাকা অসম্ভব। দুধ ওয়াশরুমে গিয়ে জামা কাপড়টা আবার চেঞ্জ করে আসে হিয়া। আহ, কি শান্তি। ম্যাম, একটা প্রশ্ন করি। বলো। যদি আমি না আসতাম তাহলে কি আপনি সত্যি সত্যি বাচ্চাটাকে নষ্ট করে দিতেন? এর উত্তর আমার চাইতে তুমি বেশি জানো, বলতে পারবা উজান? উজান আর কিছু বলে না। ম্যামকে একটা হাসি উপহার দিয়ে হিয়াকে নিয়ে বাইরে আসে। তবে সে বাচ্চাটা নষ্ট করতে দেয়নি ঠিকই, কিন্তু হিয়ার ওপর যে তার রাগ পড়ে গেছে এমনটাও না। এদিকে বাইরে বাসবী আর ঠাম্মি তো ধরে নিয়েছে। না, এই বুঝি যা শেষ হবার সব শেষ। কিন্তু সবার চিন্তার মাঝে হিয়া চড়ুই পাখির মতন উড়ে এসে গপ করে জড়িয়ে ধরে ঠাম্মিকে। সবাই তো অবাক। এই মেয়ে কাঁদতে কাঁদতে কেবিনে ঢুকে এরকম করে হাসতে হাসতে বের হচ্ছে মানে? হিয়া ঠাম্মিকে জড়িয়ে ঠাম্মির গালে একটা বড় করে চুমু এঁকে দেয়। হিয়ার পেছনে উজানকে আসতে দেখে বাসবী উজানকে প্রশ্ন করে, কি করলি ভেতরে? সব শেষ? উজান মাথা নাড়িয়ে উত্তর দেয়, না, মানে বাচ্চাটা তারা নষ্ট করেনি। বাসবী আর ঠাম্মি দুজনের স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাই হোক না কেন, তারাও মনে মনে কোথাও না কোথাও এটাই যে এসেছিল। কিন্তু উজানের রাগের কাছে মুখ ফুটে তা বলতে পারেনি কেউই। উজান ঠাম্মি আর বাসবীকে বলে, তোমরা বাড়ি ফিরে যাও, আমার হিয়ার সাথে কিছু কাজ আছে। শুনেই যেন হিয়ার অন্তরাত্মা মুহূর্তে কেঁপে ওঠে। কি কাজ আছে উজানের আবার এই সময় ওর সাথে? আজব, ধুর জানা। বাসবী আর ঠাম্মিকে তুলে দিয়ে উজান হিয়াকে নিয়ে নিজের গাড়ির কাছে আসে। নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে যায়, কিন্তু হিয়া সাহস কুলাতে পারে না উজানের সামনে বসার। ভয়ে পেছনের সিটে গুটিসুটি হয়ে বসে। নিতেই উজান গাড়ি স্টার্ট করে। এই 1.5 ঘন্টায় উজান একটা বারের জন্য হিয়ার সাথে একটা কথাও বলেনি। না হিয়ার দিকে একবার চোখ বুলে দেখেছে ভালো মতো। মানে বলছি কি, আমরা এখন কোথায় যাচ্ছি? দূরে কোথাও? হিয়ানকে সাথে আনলে ভালো হতো না? বাচ্চাটা একা একা বাড়িতে। হিয়ার প্রশ্নের কোনো উত্তর দেবার প্রয়োজন উজান মনে করে না। সে তার নিজ গতিতে গাড়ি ড্রাইভ করতে ব্যস্ত।
না কথা বলে নাই, আমার কি? আমার কাজটা তো হয়ে গেছে। ইস, আমি কি ভয়টাই না পেয়েছি আজকে। আমার সোনা বাচ্চাটাকে নাকি খুন করবে, কত শখ। জানতাম তো তুমি পারবে না। মিলো তো, বাচ্চাটা আমার সুস্থভাবে পৃথিবীতে আসলে তোমাকে আর কোলেই নিতে দেবো না আমি। শুধু শুধু এই 5টা দিন আমাকে কষ্ট দিল, বেয়াদব একটা। হিয়ার নিজ মনে বকবকানির মাঝে উজান গাড়ির ব্রেক কষে। হিয়া হালকা ঝুঁকে সামনে আসে। কি হলো কেসটা? কোথায় আসলো ওরা এখন? হিয়া নিজেকে ঠিক করে একটু উঁচু হয়ে জানালার কাঁচ নামিয়ে দেখতে চেষ্টা করে জায়গাটা কোথায়। সব বোঝা না গেলেও এটা স্পষ্ট যে অন্তত একটা নিরিবিলি জায়গা। সামনে হয়তো কোনো লেক বয়ে যাচ্ছে, যার কলকল ধ্বনির সাথে চারপাশে সবুজ, আর সবুজ মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। হিয়া আরেকটু ঝুঁকে কিছু দেখতে যাবে, অমনি উজান ওদিকের দরজা খুলে দুম করে গাড়ির ভেতরে ঢুকে যায়। হিয়া ভয়ে কেঁপে ওঠে। দরজা লাগিয়ে উজান এদিকে সরে আসে, দু হাতে টিপে ধরে হিয়ার গলা। হিয়া তো পুরো কি করছে উজান এটা ওর সাথে? মেরে ফেলতে চাইছে নাকি তাকে? হিয়া তার গলা থেকে উজানের হাতটা সারাতে যেতেও পারে না, এত শক্ত করে উজান চেপে ধরে রাখছে। উফ! কিছুক্ষণ বাদে উজান হিয়ার গলা ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে। হিয়া হাঁপাতে হাঁপাতে কাঁচতে থাকে। উজান হিয়াকে পানির বোতলটা বাড়িয়ে দেয়। হিয়া ঝট করে পানির বোতলটা কেড়ে নিয়ে ঢকঢক করে সব পানি শেষ করে। তুমি কি পাগল উজান? কি চাইছিলে, যে আমি মরে যাই? কষ্ট হচ্ছিল খুব, তাই না? কষ্ট হচ্ছিল মানে? মনে হচ্ছিল জানটা বের হয়ে যাচ্ছে আমার। তুমি কি মানুষ? জানো হিয়া, 2 বছর আগে ঠিক এরকমই কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিল আমি আমার জানটাকে হাতে নিয়ে ঘুরছি, যে কোনো মুহূর্তে হাত থেকে পড়ে সেটা। তুমি তো আমার কোলে মাথা দিয়ে দিব্যি ঘুমিয়ে যেতে, কিন্তু আমি যে ঘুমাতে পারতাম না। তুমি তো আমার ভয়ে সব খেয়ে নিতে, কিন্তু আমি যে গলা দিয়ে খাবার নামাতে পারতাম না। সিনহা ম্যাম যখনই আমাকে ডেকে বলল তোমাকে বাঁচানো হয়তো সম্ভব না, আমি সেদিন ম্যামের সামনে আমি যে কতবার তোমার টেনশনে প্রেশার ফ্লট করে পড়ে গেছি, তুমি সেই খবর রাখো হিয়া? রাখো না, রাখার প্রয়োজনটুকু মনে করো না। উজানের এক একটা কথা হিয়ার বুকে তীরের মতো বিঁধে যায়। সত্যি তো, হিয়া তো এতদিন অবধি শুধু তার আর তার বাচ্চার কথাই ভেবে গেল, কিন্তু উজান, তার কতটা কষ্ট হয়েছিল সেই কথা তো কেউ জানল না। হিয়া কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল উজানকে। উজান আঁকড়ে ধরল হিয়াকে, অঝরে কাঁদিয়ে ভাসিয়ে দিল দুজনেই। ভয় নেই, আমি আছি তো। কিচ্ছু হতে দেব না আমি তোমায়। নিজের সব দিয়ে আগলায় রাখবো, প্রমিস। হিয়া উজানের বুক থেকে মুখ তুলে উজানের চোখের জল মুছে দিল। তুমি কি ভেবেছো, হ্যাঁ, যে আমি এত সহজে তোমায় রেখে চলে যাব? অনেক হিসাব মেটানোর বাকি আছে আমার। আমি আকাশে তারা হয়ে যাব আর তুমি মজায় মজায় ফার্স্ট ইয়ারের ক্লাস নিবে। তা তো আমি এত সহজে হতে দেব না। হিয়ার কথায় উজান মুখে হাসি টানল, ঠোঁট ছুঁয়ে দিল হিয়ার কপালে। হিয়া উজানের কান্নারত চোখ দুটোই নিজের ঠোঁট ছুঁয়ে দিল। দুজনে আঁকড়ে ধরল দুজনকে। এটাই শান্তি, এটাই প্রাপ্তি। আজ প্রায় 3 বছর পর, এই 3 বছর আগের দিকে যদি একটু তাকানো যায়, তাহলে দেখা যাবে হিয়ার জন্য উজানের সেই অস্থিরতার এক ভয়ানক প্রতিচ্ছবি। উজান তো শেষমেশ রাজি হয়ে গিয়েছিল বাচ্চাটা নিতে, কিন্তু তারপর সময় একটু একটু করে ঘনিয়ে আসার সাথে হিয়ার জন্য উজানের মনে বাসা বাঁধা ভয়টাও আরও শক্তপোক্ত করে শিকড় গেড়ে বসতে শুরু করে। একটা মাস পেরিয়ে আরেকটা মাস আসে, সেটা পেরিয়ে আর একটা। উজানের ভয়টাও তেমনি পালাক্রমে জোরালো হতে থাকে। এভাবে দেখতে দেখতে 8 মাস চলে যায়। তবে এই 8 মাসে অল্প কিছু জটিলতা ছাড়া আর তেমন কিছু সমস্যা হিয়ার মাঝে দেখা যায় না। হিয়া উজানকে বলে, দেখলে তো কি বলেছিলাম আমি, এবার আমি একদম সুস্থ থাকবো। উজান হিয়ার প্রত্যুত্তরে শুধু হেসে যায়, কিন্তু মনের ভয়টাকে কোনোভাবেই কমাতে পারে না। এখনও তো আরও কিছুদিন বাকি। এর মধ্যে যদি ভয়ের কিছু হয়ে যায় তখন? উজান হিয়াকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। সেই হিয়ান হবার সময় যেই পাগলামো শুরু করেছিল, সেটা তাদের স্পর্শ হবার সময়েও প্রচণ্ড রূপে ধরা দেয় উজানের মাঝে। তবে উজানের এত শত ভয়কে পাত্তা না দিয়ে হিয়া তার বাচ্চাটাকে সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয়। কোনো রকম জটিলতা ছাড়া স্পর্শ তার মায়ের কোল জুড়ে এই পৃথিবীর বুকে আসে। তবে উজান হিয়াকে কথা দিয়ে নেয়, সে তো হিয়াকে আদর করবার সময় সব ব্যবস্থা গ্রহণ করবেই। তবুও যদি ভবিষ্যতে হিয়া কখনো বাচ্চা কনসিভ করে বসে,
উজান সেটা আর কিছুতেই অ্যালাউ করবে না। নেভার। সে এই যন্ত্রণা হিয়াকে হারানোর ভয় আর কিছুতেই সহ্য করতে পারবে না। হিয়া উজানকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে, আর বায়না করবো না। এই বাচ্চা দুটোকে নিয়েই সবটা সাজাবো। আর কোনো চিন্তা তোমায় আমার জন্য করতে হবে না। শুরু হয় হিয়ান আর স্পর্শকে ঘিরে উজান হিয়ার নতুন জীবনের এক অধ্যায়। হিয়া আজ সফল একজন অর্থোপেডিক। হিয়া সেদিন উজানকে ঠিকই বলেছিল, একদিন তোমার চেম্বারে চাইতো আমার চেম্বারের বাইরে বেশি মানুষের লাইন লেগে থাকবে, তুমি শুধু দেখে যাবে ডক্টর চ্যাটার্জি। আর তাই হয়েছে। হিয়ার ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা আর ছটফটানি স্বভাবের মাঝে শান্ত হাতের চিকিৎসা অল্প সময়ের মধ্যে সবার মনে গেঁথে শুরু করে। অল্প সময়ের মাঝে সবার মনে গাঁথতে শুরু করে। কিন্তু উজান আর হিয়ার একটা নির্দিষ্ট রুটিনের ভেতরে ডিউটি চলে। হিয়া বিকালে ডিউটি দিলে উজান বাড়িতে থাকে, আর উজান টিউলিপে থাকলে হিয়া বাড়িতে। একান্ত প্রয়োজন বা এমার্জেন্সি ছাড়া তারা কেউ একসাথে টিউলিপে ডিউটি করে না। কেউ না কেউ হিয়ান আর স্পর্শের জন্য থেকে যায়। তবে রাতের দিকে দুজনেই কোনো কাজ রাখে না। এই সময়টা একান্তই তাদের চারজনের জন্য। হিয়া ছোট্ট স্পর্শকে তার অ্যাসিস্ট্যান্টের কাছে রেখে ডিউটি করতে পারে ঠিকই, কিন্তু তখন হিয়ান শুরু করে তার বায়না। সেও টিউলিপে আসবে তার ভাইয়ের সাথে, আর দুজনকে একসাথে নিয়ে রুগী দেখা। ওরে বাবারে, তার চেয়ে তোরা দুজন বাড়িতে থাক, তাও ভালো মা। এদিকে টিউলিপ, নিজের চেম্বার, নিজের সংসার সব সামলিয়ে পিঠাপিঠি দুটো বাচ্চাকে মানুষ করা খুব একটা সহজ ছিল না হিয়ার জন্য। তার উপর হিয়ান তো হয়েছে তাদের দুরন্ত মেয়ে। হিয়া তো ছিল নরম সরম, কিন্তু হিয়ান হয়েছে ঠিক তার মায়ের বিপরীত। যেমনি জেদি অমনি নাছোড়বান্দা। যা চাইবে তাই করতে হবে, না হলে রাগে এমনই কান্না শুরু করে দেবে যে ওই জিনিসটা না পাওয়া অবধি তার কান্না থামানো যাবে না। তার উপর তো হয়েছে বাপের দুলালি। আবদার করতে সব চোখের সামনে হাজির। দেখতে মন করা হলেও হাসি দিতে গিয়ে তার পোকা খাওয়া দাঁত দেখে সবাই একটু কিছুক্ষণ থ হয়ে যায়। আর স্পর্শ, সে তো হয়েছে হাসির ভাণ্ডার। যে কোনো কিছুতেই তার হাসি চাই। হিয়ান তো হয়েছে পাটখটির মতো শুকনো টাইপ, কিন্তু স্পর্শ আবার হয়েছে গুদুম গুদুম গোলুমুলু টাইপ। কোলে নিতেই মনে হয় গাল সহ পুরো শরীরটা একবার ইচ্ছে মতো টিপে দিই। স্পর্শ আর হিয়ান দুই ভাই বোনে হয়েছে আবার দুজনে জানের জান, কলিজার কলিজা। হিয়ান যাও মাঝে মধ্যে রাগ উঠলে এক ঘা বসিয়ে দেয় স্পর্শের পিঠে, কিন্তু স্পর্শ যেন তার হিয়ান বোন বলতে পাগল। হিয়াকে সে মা বলে, সবসময় না ডাকলেও কোনো সুখে যে সেই হিয়ানকে মামা বলে ডাকে সেই ভালো জানে। সারাদিন দুই ভাই বোনের খেলা আর খেলা, তার উপর নীলিমার ছেলে নিহান্ত সঙ্গে আছে। এই তিনজনের ছোটাছুটি আর দুরন্তপনায় এখন হিয়ার পরিপাটি রুমটা আর একটা মুহূর্তের জন্য সাজানো গোছানো তো থাকে না। উপরন্তে টিউলিপ থেকে ফিরে নিজের রুমটার দিকে দু চোখ ভরে তাকাতেই হিয়ার মাথা ঘুরতে শুরু করে। উজানটাও কোনো কাজের না, সেও তার বাচ্চা দুটোর সাথে রুমটাকে জগা খিচুড়ি বানাতে ওস্তাদ। আজ থেকে দুদিনের ছুটি থাকা হিয়া ঠিক করেছে বাড়ির সব কিছু ঠিক জায়গায় আলাদা আলাদা করে গুছিয়ে রাখবে সে। এই কিছু কাটতে গেলে কাঁচি পাওয়া যায় না, কিছু বাঁধতে গেলে দড়ি পাওয়া যায় না। এখানে কাপড়ের টিপলা তো ওখানে আরেক স্তূপ নোংরা কাপড়। তার উপর হিয়ানের পুতুলের পসরা থেকে শুরু করে যেখানে সেখানে স্পর্শের বিভিন্ন খেলনা গাড়ির বাহার পড়ে থাকতে দেখে হিয়ার মেজাজ এখন সপ্তমে চড়ে আছে। কত করে উজানকে বলল, আলমারির একদিকটা তুমি গোছাও, আরেক দিকটা আমি। কিন্তু উজান শুনল কোথায়? হিয়ান আর স্পর্শকে নিয়ে খেলা করে সময় পেলে না সে ঘরটা একটু গুছিয়ে দেবে। উজান আপাতত স্নান করতে ব্যস্ত। এদিকে হিয়ান ওর ছিঁড়ে যাওয়া হাতের ব্যাস থেকে পুঁথিগুলো নিয়ে আবার সেইগুলো একটা সুতোয় নিয়ে ভরাতে চেষ্টা করছে। আর ছোট্ট স্পর্শ একসাথে পুঁথিগুলো তুলে দিচ্ছে তার বোনের হাতে। আর আলমারির এক কানিতে দাঁড়িয়ে হিয়া কাপড় গোছাচ্ছে আর আগে বিড়বিড় করে কি জানি বলছে। তার কাপড় গোছানোর ধরন দেখে বোঝা যাচ্ছে কারোর উপর রাগ দেখাতে না পেয়ে সে এই মলিন কাপড়গুলোর ওপর নিজের ঝাঁজ মেটাচ্ছে। আন্ডারওয়্যারটা যে পরে সেটাও আমাকে ধুয়ে গুছিয়ে রাখতে হয়। রং কি তার সবগুলোর, লাল নীল হলুদ, কি কালার! ইয়াক, দেখলেই তো গা পিতে জ্বলে যায় একেবারে। আর যদি এগুলো কিছু ধুয়ে দিয়েছি আমি, ধুয়ে ধুয়ে মাথায় চড়ে গেছে, একটা কিছু যদি ধুয়ে গুছিয়ে আয়রন করে রাখি না, সব কিছু হাতের কাছে পায় তো, তাই মর্ম বোঝে না। ভাই, বলছিলি না ওটা দিবি না? আরে লালটা লালটা, ধুর, কিছুই পারিস না তুই।
বুবু, পতি পড়ে গেছে, পতি নাই। আ বাবা দেখো না, স্পর্শ সব পুঁতি নিচে ফেলাই দিছে। রাখ, তুই রাখ, আরে রাখ না। এটা লাল পতি বুবু, এটা চিড়ে গেছে। এদিকে দুই ভাই বোনের পুঁথি কাহিনী চলতে থাকে। আর এবার কাপড় গোছানোর এক ফাঁকে হিয়া ধাম করে এসে হিয়ানের পিঠে দুম করে একটা মার বসিয়ে দেয়। তার রাগের কারণ হিয়ানকে সেদিনই কিনে দেওয়া নতুন জামাটার একপাশে ছিঁড়ে পুরো যাচ্ছে তাই অবস্থা করে রাখেছে সে। আর এমন করে কোনায় ঢুকিয়ে রাখছে যে মায়ের চোখে না পড়ে। ভাবতে বুঝে হিয়া টের পাবে না। কত চালাক এরা দুই ভাই বোনে। মায়েরটা পিঠে পড়ার সাথে সাথেই এক করে কেঁদে ওঠে হিয়ান। এদিকে হিয়ানকে কাঁদতে দেখে ছোট্ট স্পর্শ রাগে ক্ষোভে তার ছোট্ট হাত দুটো দিয়ে ঠাস ঠাস করে মার বসিয়ে দেয় হিয়ার পায়ের মধ্যে। হিয়ার আগে স্পর্শকে জোর করে চেপে বিছানায় বসিয়ে দিয়ে হিয়ানকে আরও একটা মার বসিয়ে দেয়। হিয়ান আরও কেঁদে ওঠে। উজান তখন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছিল। আর উজান নামক নিরাপদ আশ্রয়কে দেখা মাত্রই হিয়ান তার কান্না কমালো বই আরও দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিল। বাবাকে দেখে কান্না করছিস কেন? আরে বল, কেন কান্না করছিস? টাকা কি আমার কাছে ধরে? একটা করে জামা কিনে দিব আর একটা এরকম এরকম করে নষ্ট করবি, বেয়াদব মেয়ে। উজান এসে বিরক্তি নিয়ে হিয়ানকে কোলে তুলে নেয়। এরকম করো কেন হিয়া তুমি সব সময়? ছিঁড়ছে না হয় একটা জামা, তাই বলে এরকম করবা? ও কি নিজে ইচ্ছাকৃতভাবে ছিঁড়েছে? ইচ্ছেকৃতভাবে ছিঁড়েছে মানে? ছিঁড়বে কিসের জন্য? ও কি স্পর্শ করার মতো ছোট বাচ্চা এখনো? বড়ও কিন্তু হয়নি সে। বড় হোক বা না হোক, ওকে বুঝতে হবে বাবার টাকা থাকলেই সেটা সে এইভাবে নষ্ট করতে পারে না। রাস্তায় গিয়ে দেখো, মানুষ দুবেলা খেতে পারে না, একটা ভালো জামা কাপড়ের জন্য হাহাকার করে কত। আর তুমি ওকে কি শেখাচ্ছ এগুলো জিনিস অপচয় করতে? আমি এত কথা শুনতে চাই না। আমি যেন ফার্দার আর কখনো তোমাকে না দেখি আমার মেয়ে বা ছেলের গায়ে হাত তোলা অসহ্যকর। যখন সামলে রাখতে পারবে না, কে বলেছিল পিটাপিটি দুটো বাচ্চা নিয়ে মানুষ করতে? হ্যাঁ, আমি তো সামলে রাখতে পারি না, আমার দোষ সব এখন। তুমি তো বাড়িতে বসে থেকে কি করো? ওদের দেখে রাখতে গিয়ে তো পুরো বাড়ি ঘর উল্টে রেখে দাও। বাচ্চারা বাড়িতে থাকলে এরকম একটু আধটু বাড়িঘর অগোছালো থাকবে, তাই বলে তুমি? এটা একটু আধটু অগোছালো? নীলিমার ঘরে গিয়ে দেখো কি সুন্দর, টিপটপ পরিপাটি সব। দেখে বোঝার উপায় নেই যে ঘরে একটা বাচ্চা থাকে। আর আমার এই ঘরটা, এখানে বই খাতা, ওইখানে খাবার প্লেট, ওখানে জামা কাপড়, পুতুল, গাড়ি, সকালবেলা সব গুছিয়ে তারপর চেপারে যায়, আর এসে কি দেখি এসব আবর্জনা। উজান কিছু বলতে গিয়েও আর কথা বাড়ায় না। জানে সে হিয়ার সাথে পারবে না। তার উপর এখনই দুটো ইম্পর্টেন্ট মেল চেক করার আছে তার। হিয়ানকে থামিয়ে উজান সোফায় বসে ল্যাপটপ অন করলো। এত জরুরি যে গায়ে যে একটা শার্ট জড়াবে সেই সময়টাও যেন তার নেই। তোয়ালেটা ঘাড়ে ঝুলিয়ে ইমেল চেক করায় ব্যস্ত উজান। এদিকে হিয়া কাপড়গুলো গুছিয়ে আগে রাখলো বিছানার এক কোণে। হঠাৎই ঘড়ির দিকে নজর পড়তেই দেখলো ঘড়িতে বাজে 3টের কাছাকাছি, কিন্তু স্পর্শ আর হিয়ানকে এখনও খাওয়া হয়নি তার। হিয়া কাপড়ের থাকগুলো বিছানায় ধুয়ে দিয়ে আগে দৌড়ে গেল স্পর্শ আর হিয়ানের জন্য খাবার আনতে। এদিকে হিয়া রুম থেকে একটু বের হতেই এই দুই ভাই বোনের শুরু হল আবার লাফালাফি ঝাপাঝাপি। তারই এক পর্যায়ে স্পর্শের আত লেগে এক মগ পানি গড়িয়ে পড়ল ফ্লোরে। সোজা গড়গড়িয়ে ঢুকে গেল ড্রেসিং আয়নার নিচ অব্দি। উজান ভ্রুকুচকে উঠতে ধরেও উঠতে পারছে না, এত জরুরি তার এই কাজটা। পানিগুলো গড়িয়ে দিতে পেয়ে স্পর্শের খুশি দেখে কে এখন। কি যে আনন্দ কাজ করছে তার মনে। এদিকে স্পর্শ আর হিয়ান দুজনের জন্য এক বড় প্লেটে খাবার নিয়ে হয়রান করে রুমে ঢুকতে পানিতে পিছলে পা হড়কে গেল হিয়ার। সাথে সাথে প্লেটটা বাঁকা হয়ে অনেকটা খাবার সহ ঝোল আর ডাল গিয়ে গড়িয়ে পড়ল বিছানার উপর। হিয়া কোনো মতে পড়া থেকে নিজেকে সামলে নিল। ফ্লোরের ওপর এই পানির পশা থেকে চিৎকার করে উঠতেই উজান ল্যাপটপ বন্ধ করে দৌড়ে এসে আগলে ধরল হিয়ান আর স্পর্শকে। না হলে আজ মার হাতে বাচ্চা দুটো রক্ষা নেই। উফ! হিয়ার আগে দাঁত মুখ খিচে আবার গিয়ে খাবার নিয়ে আসে। না, আগে এই দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাদবাকি সব কাজ। দুজনকে খাওয়াতে গিয়ে নাজেহাল হিয়া। প্রত্যেক দিনে এদের আহ্লাদ দেখলে শরীর পুরো জ্বলে যায় হিয়ার। তবু যেন তার বাচ্চা দুটো পেট ভরিয়ে খেতে পায়, এতে শান্তি হিয়ার। দুজনকে খাইয়ে দিয়ে হিয়া ওদের মুখ মুছে দেয়। শাড়ির আঁচল দিয়ে হিয়ার আর স্পর্শের মুখ মুছে দিয়ে হিয়া স্পর্শকে চিপে ধরে একটা জোরে করে চুমু এঁকে দেয় স্পর্শের গালে। হিয়ার এই আদর থেকে বাদ থাকে না হিয়ানও। হিয়ানের মাথায় ঠোঁট বুলে দিয়ে হিয়া একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরকমই একটা দিনের জন্য তার কত অপেক্ষা ছিল। আজ সেটা কানায় কানায় পূর্ণ হয়েছে।
প্লেটে পড়ে থাকা আর এক মুঠ ভাতটা খেয়ে নিয়ে হিয়া দুজনের জন্য পানি আনতে নিচে আসে। এদিকে হিয়া চলে যেতে শুরু হয় আবার দুজনের খুনসুটি। হিয়ার স্পর্শ বিছানায় উঠে খেলতে গিয়েই তখন হিয়ার গুছিয়ে রাখা কাপড়ের স্তূপগুলো ঠাস করে নিচে ফেলে দেয়। সব কাপড় আউলিয়ে না গেলেও অনেক কাপড়ের ভাঁজ নষ্ট হয়ে আসে।